আজকে আমরা পড়বো হুইস্টন ব্রিজ সার্কিট, কেবলমাত্র ক্যাপাসিটরের ক্ষেত্রে, ধারকের ক্ষেত্রে। ওহমের সূত্রে পড়ার পরে আমরা ধীরে ধীরে যখন আমরা সার্কিট থিওরিতে ঢুকবো, তখন আমরা এই হুইস্টন ব্রিজ এর সম্বন্ধে, মানে যেখানে আমাদের রেজিস্টর অর্থাৎ রোধ ব্যবহার করে যখন আমরা হুইস্টন ব্রিজ সম্বন্ধে জানবো, সেখানে আমাদের এই হুইস্টন ব্রিজের বিস্তার, মানে বিশালভাবে আমি তার বিস্তৃত জানবো। কিন্তু এখানে আমরা এই হুইস্টন ব্রিজ সম্পর্কিত যে প্রবলেমগুলো আছে সেগুলো কি করে সলভ করতে হবে এবং অল্প বিস্তর হুইস্টন ব্রিজটা কি সেটা একটু জেনে নিয়ে অঙ্কগুলো করার পদ্ধতিটা জেনে নেব। ঠিক আছে, তোমাদের সামনেই দেখানো হয়েছে, এই সামনে দেখানো এই দুটো ছবি হলো হুইস্টন ব্রিজ সার্কিটের ছবি। ঠিক বেশ সুন্দর ঘুড়ির মতো ছবি লাগছে না? এইখানে ঘুড়ি বলতে পারো বা রম্বস বলতে পারো, যা ইচ্ছে বলতে পারো। এখানে প্রথম তোমাদের একটা রোধের সার্কিট দেওয়া আছে রেজিস্ট্যান্স দিয়ে, আর পরবর্তীকালে ঠিক পাশের ছবিতে আমাদের ধারক দিয়েও আমাদের হুইস্টন ব্রিজের সার্কিটটা এঁকে দেওয়া আছে। এই বাম পাশের ছবিটা যদি খেয়াল করো তাহলে একটু ভালো আইডিয়াটা ভালো হবে। এইটা যখন দেখবে তখন কি দেখবে, তখন তোমার দেখতে পাবে যে এইখানে R1 এবং R2 এই রোধ দুটো আমাদের সিরিজে অর্থাৎ শ্রেণী সমবায়, এবং R3 R4 দুটোও শ্রেণী সমবায় যুক্ত। কিন্তু এই R1 R2 এবং R3 R4 এর দুজনের এই যে শ্রেণী সমবায়টা, সেই দুটো আমাদের সমান্তরাল সমবায় যুক্ত, যার সঙ্গে একটা ভোল্টেজ অর্থাৎ ব্যাটারি যোগ করা আছে। আর এর মধ্যে একটা এই RG নামক রোধ বি আর ডি এর মধ্যে যোগ করে দেওয়া আছে। ঠিক একই রকম ভাবে আমাদের ক্যাপাসিটর দিয়েও, মানে রোধের জায়গায় আমরা ক্যাপাসিটর দিয়েও সার্কিটটা তৈরি করেছি। তাহলে এই সার্কিটের গুরুত্ব কি, বা এই হুইটস্টোন কথাটা যদি বাংলা মিনিং করতে যাও হাস্যকর মনে হবে, ঠিক? বা হুইট অর্থাৎ তোমরা মনে করো গম, আর ব্রিজ স্টোন অর্থাৎ আমাদের পাথর। না, ওই জাতীয় কিছু নয়, এটা একজন বিজ্ঞানীর নাম, বিদেশি বিজ্ঞানীর নাম। এবং যিনি ব্রিজ সার্কিট কথার অর্থ হলো তিনি একটি ব্রিজকে কভার আপ করতে পেরেছিলেন। মানে তিনি আমাদের দৈনন্দিন যেসব সার্কিট আমরা ব্যবহার করে থাকি, অবশ্যই সেটা আমাদের ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে, ওইসব জায়গায় আমাদের খুব জটিল সার্কিট আমাদের চলে আসে, যেগুলোর মানে সেই জটিল সার্কিটগুলোতে কারেন্টের ডিরেকশন বা আমাদের সার্কিট অ্যানালাইসিস করার সময় আমাদের খুব জটিলতার সম্মুখীন হতে হয়, যেটা এই বিজ্ঞানী আমাদের অনেকটাই সাহায্য করেছেন। তিনি এই তার এই থিওরির মাধ্যমে আমাদের বিশাল জটিল সার্কিট খুব সহজেই আমাদের কাছে খুব আমাদের তারা সলভ করতে পারি। দেখি, তিনি বলছেন এরকম একটা সার্কিটের ক্ষেত্রে যদি বাবু এই যে এ আর বির মধ্যে থাকা রোধ R1 এবং বি আর সির মধ্যে থাকা রোধ R2, এই যে পরপর চারটা রোধ দেখছি আমরা, এদের মধ্যে যদি একটা সম্পর্ক এক্সিস্ট করে, তাহলে কিন্তু আমাদের সেখান থেকে আমরা একটা উত্তরে আসতে পারি বা একটা রাস্তা আমাদের কাছে খুলে যেতে পারে। সেটা কেমন কি না, তিনি বলছেন এই R1 এবং R3 এই রোধ দ্বয়ের অনুপাত যদি R2 ও R4 এর রোধ দ্বয়ের অনুপাতের সমান হয়, এই যে R1 বাই R3 সমান R2 বাই R4 যদি হয়ে থাকে, তবে কি হবে না, তবে আমাদের কাছে কি দেখো, আমরা এই VB এবং VD এর দুই প্রান্তের বিভবটা আমাদের সমান হয়ে যাবে। এইখানে আর এখানে বিভবটা সমান হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই এর প্রুফ আছে। এই প্রুফটা আমরা যখন এই রোধের সমবায়ে যখন সার্কিটটা পড়বো সেখানে এর প্রুফ আমরা তোমাদের দিয়ে দেবো, তোমাদের থিওরিটা আছে, ঠিক আছে? তখন আমরা দিব, কিন্তু আমরা এখানে ওই প্রমাণটা দিচ্ছি না, কারণ আমাদের ক্ষেত্রে শুধু আমরা ক্যাপাসিটর ধরে আমরা অঙ্ক কয়েকটা করবো। ক্যাপাসিটর ক্ষেত্রেও প্রমাণ হয়, কিন্তু সেটা তোমাদের অপ্রয়োজনীয়, বারেন হয়ে যাবে, দরকার নেই, বাদ দাও। ঠিক আছে, আমরা এর ক্ষেত্রে এই প্রমাণটা আমরা করবো। তাহলে কি দেখা যাচ্ছে, যদি R1 বাই R3 এবং R2 বাই R4 হয়ে থাকে, তাহলে VAB আর VD সমান হবে। ঠিক, ও সমান হওয়ার অর্থ কি আমরা বলেছিলাম, ওই যে তারের সংযোগে যে আমরা একটা প্রবলেম আমাদের হয়েছিল না, যে যদি এক বা একাধিক রোধ কিংবা ধারক যাই হোক, এই ক্ষেত্রে একই, এক্ষেত্রে যদি C1 বাই C3 আর C2 বাই C4 হয়, তাহলে VB আর VD আমাদের বিন্দু দুটার মধ্যে বিভবটা আমাদের সমান হয়ে যাবে। তাহলে বিভব সমানের অর্থ আমরা জেনেছি, যে দুটো একটি রোধ বা আমাদের একাধিক রোধ কিংবা ধারকের ক্ষেত্রে ধারক,
এক বা একাধিক ধারকের দুই প্রান্তের যদি বিভবটা সমান হয়, অর্থাৎ তাদের মধ্যেকার বিভব পার্থক্য যদি শূন্য হয়, তাহলে তাদের মধ্য দিয়ে কোনরূপ কোনো মানে কারেন্ট যাবে না, তার মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। ঠিক কথা। তাহলে এখানেও তেমন, যদি ভিবি আর ভিডি সমান হয়, এক্ষেত্রেও ভিবি আর ভিডি যদি সমান হয়, তাহলে কি বলবো, এখানে আর জি আর এখানে সিজি, এর মধ্য দিয়ে কোনো কারেন্ট পাস করবে না, তড়িৎ প্রবাহ হবে না। ঠিক। এবং এটার একটা প্র্যাকটিক্যাল অ্যানিমেশন আমরা একটা পার্টে এই ভিডিওর শেষে আমরা একটা দেখিয়ে দেবো, একটা যোগ করে দেবো প্র্যাকটিক্যাল অ্যানিমেশন, একদম আমাদের প্র্যাকটিক্যালি আমরা সেটা করে দেখানো হচ্ছে যে আমাদের কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে। তো এর মধ্যে যদি কিছু আনব্যালেন্স চলে আসে, মানে ধরো এই R1 R3 এর অনুপাতটা R2 আর R4 এর অনুপাতের সমান যদি না হয়, তাহলে কিন্তু পাস করবে, যেটাকে বলা হয় আনব্যালেন্সড হুইলস্টোন ব্রিজ সার্কিট। আর এই যে যখন এই শর্তটা মানবে, তখন তাকে বলা হয় ব্যালেন্সড হুইলস্টোন ব্রিজ সার্কিট। এইবারে আমরা ছোট ছোট কয়েকটা অঙ্ক করি। এবারে এখানে মেন জরুরি যেটা হলো, আমরা তো এটা জেনে গেলাম, কিন্তু আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের একটা প্রচলিত সার্কিটকে এই রূপে চেনা। আমি যদি কোনো একটা জটিল সার্কিটকে এই রূপে চিনতে পারি, তবে আমি অনায়াসে এই সূত্রটা বা এই শর্তটা বসাতে পারি। তারপর দেখি, এটা মুছছি। ও সেই পাশের ছবিটা থাক, আমাদের চেনার সুবিধা হবে। ঠিক আছে। তো একটা প্রবলেম আছে, কোশ্চেন 1, যে ERB 1 microfarad, 2 microfarad, 3 microfarad, 6 microfarad, এটা হলো আমাদের 4 microfarad। আছে। প্রশ্ন হলো এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। কিছু আন্দাজ করতে পারছো? এবারে এই ছবিটা পুরোপুরি এরকম, এই ছবিটা পুরোপুরি এইরকম। তুমি এটাকে দুভাবে করতে পারো। তুমি এই দুটো পয়েন্ট যোগ করা আছে, এই দুটো পয়েন্টকে ঘুড়ির মতো দেখে নাও না। দেখে এইটা তোমাদের আমাদের কাছে স্পষ্ট হচ্ছে, এইরকম মনে হচ্ছে? হচ্ছে না? এবং যেখানে দেখি এটাকে ব্যালেন্সড কিনা দেখি, দেখো 1/2 সমান 3/6 হবে, 3 2 6, তাহলে এটা ব্যালেন্সড কন্ডিশনে আছে। তাহলে কি 4 মাইক্রোফ্যারাড থাকা যা না থাকা তা, 4 মাইক্রোফ্যারাড ধারকটা এখানে থাকা যা না থাকা তা। তাহলে এর যে সরলীকরণ চিত্রটা হলো সেটা কেমন? না কিছু না, আমি সিম্পল 1 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড। ঠিক আছে। তাহলে এই দুটো শ্রেণী একসঙ্গে আছে সমান্তরাল। তাহলে আমাদের এই দুটো কত হবে? দেখ 1/3, সরি আমাদের আমি করে দিচ্ছি, দেখো একদম ECQ কত হবে দেখো, 1 গুণিতক 3/1 প্লাস 3 প্লাস এটা হবে 2 into 6/2 plus 6, দেখো 3/4 প্লাস 6 দুগুণে 12, 6/8, তাহলে 4 3 12, 4 দুগুণে 8, তাহলে 3/4 প্লাস 3/2। ঠিক। তাহলে কত হবে? 3/4 বাই 3/2 মানে হবে আমাদের 3 into 3/4 9/4। অর্থাৎ উত্তরটা কত? উত্তর হবে আমাদের 2.25 মাইক্রোফ্যারাড। এই সার্কিটটা আমরা এভাবেও করতে পারি, মানে এভাবেও আমি এর সিম্পলিফাই যে সরলীকরণ চিত্রটা আঁকতে পারি, যেটা আমাদের এর আগে যেরকম আমরা তথাকথিত রূপে যেরকম করেছিলাম সেভাবেও আমরা করতে পারি। সেখানে কি বলা হয়েছিল, মানে যে দুটি পয়েন্টের মধ্যে তোমাকে বিভব তুল্য ধারকত্ব বের করতে বলবে, তার ক্রসে একটা ব্যাটারি যোগ করে দাও। তাহলে আমি যদি এর ক্রসে একটা ব্যাটারি যোগ করতাম,
তাহলে এর অ্যাক্রসে যদি একটা আমরা ব্যাটারি যোগ করতাম, তাহলে এটা হতো ভি, এটা 0, তাহলে এটা ভি হলো এখানে ভি, এখানে ভি, এখানে এটা ভি, এটা 0 হলো এখানে 0, এখানে 0, তাহলে দুই প্রান্তের বিয়োগ সমান। তাহলে কি এই দুটো পয়েন্ট একটা পয়েন্ট এর মতো, আর এই দুটো পয়েন্ট একটা পয়েন্ট এর মতো, তাহলে এখানে ধরলাম এক্স, এখানে ধরলাম ওয়াই, টেনে দিলে ছবিটা কি এরকম হয়ে যেত? সেভাবে করতাম। তারপরে আমি ব্যালেন্স কিনা, ব্যালেন্স কন্ডিশন কিনা সেটা চেক করতাম, দিয়ে আমরা করতে পারতাম। এবারে যে প্রবলেমটা হচ্ছে সেটা আমরা করব। ঠিক, দেখো কোশ্চেন নম্বর 2, 1 2 3। একই রকম ভাবে এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো, এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। তাহলে আমাদের তথাকথিত নিয়মে কি করব, তাহলে এখানে ব্যাটারি যোগ করে দিলাম, ভোল্টেজ ভি আর 0, তাহলে সো এটা 0, এটা ভি। এবার দেখো, তাহলে তোমরা পট করে করবে স্যার এটা ভি মানে এটা ভি না, এই ভুলটা করতে যেও না, বা এটা 0 মানে এখানে 0, এই ভুল দুটো করতে যেও না। কেন না, আমরা তখন এটা করতে পারবো যদি এটা শুধুমাত্র একটা তার দিয়ে যুক্ত থাকতো, কিন্তু এখানে একটা শুধু তার দিয়ে যুক্ত আছে না, এই মাঝখানে ধরো ধারক বা ক্যাপাসিটর লাগানো আছে। তাহলে যেহেতু এটা ক্যাপাসিটর দিয়ে যুক্ত করা আছে, তাহলে এপাশে যা বিভব এপাশে বিভব একই হবে না। তাহলে ধরলাম, তাহলে এখানে আমি দুটো অজানা বিন্দু পেলাম, এখানে এই বিন্দুর বিভবটাও অজানা, আর এই বিন্দুর বিভবটাও অজানা। তো যেটা হচ্ছে ধরে নিলাম এই বিন্দুর বিভব এক্স, এই বিন্দুর বিভব এক্স, আর এই বিন্দুর বিভব ওয়াই ধরে নিতে পারি। এবার আমি সার্কিটটা আঁকছি, দেখো তাহলে আমি কটা বিভব পেলাম, একটা ভি আর একটা 0 থাক। ও যেহেতু আমি জানি না, আমি এই সার্কিট যে তৈরি করবো জানি না, তাহলে এক্স ওয়াই ধরবো নাকি, সেই এক্স ওয়াই এর পরে আঁকছি। তাহলে দেখো আমি সুবিধা হবে, এটা এক্স ধরলাম, এটা ওয়াই ধর, সুবিধা হবে। দেখো এই যে ধারকটা কার কার মধ্যে আছে, এই ধারকটা ভি আর এক্স এর মধ্যে হয়েছে, এই যে ধারকটা এক্স আর ওয়াই এর মধ্যে, এই ধারকটা ওয়াই আর 0 এর মধ্যে, হয়েছে, আর এই ধারকটা ভি আর ওয়াই এর মধ্যে, আর এটা এক্স আর 0 এর মধ্যে। হুইস্টন ব্রিজ হয়েছে, তাহলে এটাও সি, এটাও সি, এটাও সি, এটাও সি, এটা এ, এটা বি, হয়েছে, ঠিক না? এবারে দেখি এটা ব্যালেন্স কিনা, এখানে এটাও আমাদের সি আছে, কোনো অসুবিধা নেই। আমরা দেখি সি বাই সি, সি বাই সি সমান সি বাই সি, 1 বাই 1 হয় তো, তাহলে ব্যালেন্স কন্ডিশন। তাহলে এই ধারকটা থাকা যা, না থাকা তা, তাহলে এটাকে আমি বাদ দিয়েই সার্কিটটা আঁকতে পারি। তাহলে সার্কিটটার সরলীকরণ রূপটা কেমন হবে না, সরলীকরণ রূপটা হবে আমি সিম্পল, এ বি সি 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 সি। তাহলে কি হবে, সি এটা মুছলাম, এটা মুছছি বাবু, এটা মুছছি, ছবিগুলো আঁকবে সব, এটা মুছলাম। তাহলে কি হবে যে আমাদের সি কিউ সমান সি বাই 2, এটা তো সি বাই 2, এই যোগ করলে সি বাই 2, এটা শ্রেণী সমবায়। এই দুটো আমাদের, এই দুটো ধারক কিন্তু আমাদের শ্রেণী সমবায় আছে, তাহলে এটা যেহেতু মান একই, দুটো ধারক কত হবে, সি আর সি করলে হাফ হবে, সি বাই 2 হবে, সূত্রে বসাবে পাবো এরও সি বাই 2 যোগ করলে সি, ঠিক আছে। এবারে আমাদের আর এটা মোটামুটি আমাদের সমস্ত রকম সমবায় সম্পর্কিত অঙ্ক কমপ্লিট।
আরো একটা রকমের টাইপ হয়, যেটা আমাদের একটু কারশফের সূত্র না জানলে আমরা সেটা করতে পারবো না। এই জন্য সার্কিট থিওরিতে আমরা কারশফের সূত্রটা পড়ার পরে ফিরে এসে এই অঙ্কগুলো আমরা আবার একটা লেকচারে করে দেবো। মোটামুটি এখন পর্যন্ত আমাদের সমস্ত অঙ্ক কমপ্লিট, অবশ্যই সমবায় সম্পর্কিত। আর কিছু অঙ্ক আছে যেটা আমরা পরবর্তী যে একটা লেকচারে আমরা ওটা শিখিয়ে দেবো, দিলে মোটামুটি সমস্ত অঙ্ক তোমরা পারবে। বর্তমান তোমরা ছায়াপ্রকাশনীর সেট 1 এর 17 থেকে 43 পর্যন্ত সমস্ত অঙ্ক চেষ্টা করবে। আশা করি 2 থেকে 3 খানা অঙ্ক হবে না, বাকি সমস্ত অঙ্ক কিন্তু হতে বাধ্য, যা পড়ানো হয়েছে এর মধ্যে হতে বাধ্য করবে। এবারে পরবর্তী যে ভিডিওটা আসতে চলেছে সেটা হলো তোমাদের ওই ধারকের চার্জিং ও ডিসচার্জিং সম্পর্কিত একটা টপিকে, এবং সেটাও খুব অল্প সীমিত সময়ের একটা, এই হার্ডলি তোমার ধরো 10-15 মিনিটের একটা ভিডিও হবে। তারপরের একটা লেকচার পাবে তোমরা, যেটাই আমাদের ক্যাপাসিটরের শেষ লেকচার, সেটাও এরকম 15-20 মিনিটের লেকচার একটা, যেটা হলো তোমাদের দুটো পরিবাহীকে সংযুক্ত করলে তাদের মধ্যে আদান প্রদানটা সম্পর্কিত একটা ধারণা, যেটা তোমাদের কিন্তু অলরেডি কিছুটা ধারণা তোমাদের দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তোমাদের একটু বইয়ের মতো করে জেনে নিতে হবে, দিলে তোমরা যাতে আমরা অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ।